পৃথিবীর সব দেশে, ইভেন এই ব্রিটেনেও সেটি যারা যে মেইন যারা রাজনৈতিক দল আছে তারা তাদের কথা, তাদের প্রকল্প, তাদের পরিকল্পনা জনগণের সামনে উপস্থিত করে এবং সাথে তারা বলে যে আমরা সরকার গঠনে সক্ষম হলে আমরা এই কাজগুলো সম্পন্ন করব। হুম। নির্বাচনে যদি দেখা যায় যারা জিতেছে তখন ধরে নেওয়া হয় যে তাদের পরিকল্পনাগুলোকেই জনগণ, অধিকাংশ জনগণ সমর্থন দিয়েছে বলেই তারা জিতেছে। অর্থাৎ আপনি যে পরিকল্পনাই করেন একটি রাজনৈতিক দল হিসাবে, পরিকল্পনা বাস্তবায়ন তো আপনি বিরোধী দলে থেকে করতে পারবেন না। হ্যাঁ, দলের কিছু সাংগঠনিক পরিকল্পনা থাকে, সেগুলো বাস্তবায়ন আপনি করতে পারবেন, কিন্তু রাষ্ট্রীয় বা সামগ্রিকভাবে দেশ বা মানুষের জন্য যখন আপনি কিছু করতে যাবেন ডেফিনেটলি আপনাকে সরকারে যেতে হবে, আদারওয়াইজ তো আপনি করতে পারবেন না। তো আমার মনে হয় আপনি আগে কি করব আমি ঠিক জানি না এটা বলতে আপনি কি বুঝিয়েছেন। আগে তো করার স্কোপ কতটুকু আছে, দলের ভিতরে যদি কিছু করার স্কোপ থাকে সেটা আমরা করতে পারবো। রাষ্ট্রীয় বা সরকারের ক্ষেত্রে তো আমরা করতে পারবো না যতক্ষণ আমরা সরকার গঠনে সক্ষম না হব। আহ, আর আপনি বাকিটা বোধহয় আপনার নিজের প্রশ্নের মধ্যেই কম বেশি আপনি উত্তর দিয়ে দিয়েছেন। এখানে একটি বিষয় আছে, দেখুন আমি কিছুক্ষণ আগে আমাদের আরেক বোনের প্রশ্নের উত্তরে বলেছিলাম আমরা এর মধ্যেই প্রস্তাব করেছি যে সংসদে যে 50টা মহিলা আসন আছে এটিকে আমরা বৃদ্ধি করতে চাই, এটিকে আমরা বাড়াতে চাই, আমরা এটিকে 50 থেকে 100-তে নিতে চাই। এভাবে আমরা এনকারেজমেন্টটা করতে চাই। এটি গেল 1 নম্বর। আমরা একই সাথে আহ, অধিক সংখ্যক নারীকে আমরা শিক্ষিত করতে চাই, যেটি দেশনেত্রী খালেদা জিয়া ওনার গত সরকারের সময় উনি করেছিলেন, গত সরকার এবং তার আগে উনি সেটি শুরু করেছিলেন। স্বাভাবিকভাবেই আপনাকে তো একটা যোগ্যতা অর্জন করতে হবে। নারী পুরুষের বিষয় না, যে কোনো মানুষকেই একটা কাজ দায়িত্ব পালন করতে হলে তো মিনিমাম একটা যোগ্যতা অর্জন করতে হবে। যোগ্যতা ছাড়া তো আপনি নিজেই বিপদে পড়ে যাবেন। আপনি যেই ভার বইতে পারবেন না, আপনার উপরে যদি ভারটি দিয়ে দেওয়া হয় আপনি নিজেই তো বসে পড়বেন, পড়ে যাবেন, তো আপনি দাঁড়া থাকতে পারবেন না। তো তো ঠিক একইভাবে মিনিমাম যোগ্যতা অর্জন করতে হবে। আচ্ছা, এর বাইরে আপনি আরেকটি যেটি বলেছেন যে সামাজিকভাবে, আচ্ছা এখানে আরেকটি কথা অ্যাড করি। আপনি বলেছেন যে ভাইস চেয়ারম্যান পদে নারীদের আছে, কিন্তু চেয়ারম্যান পদে কেন নেই। দেখুন, ভাইস চেয়ারম্যান পদে নারীদেরকে অগ্রাধিকার দেওয়ার জন্য একটি পদ নারীদের জন্য তৈরি করা হয়েছে, কিন্তু কোথাও কি বলা হয়েছে যে চেয়ারম্যান পদে নারীরা কম্পিট করতে পারবে না? তা তো বলা হয়নি। তার মানে নারী হিসাবে আপনি চেয়ারম্যান পদে প্রতিযোগিতা করতে পারবেন, আপনার তো সেই পদ খোলা আছে। সংসদে 300 আসন আছে ইলেক্টেড, এর বাইরে আমরা যে 50 আছে সেটিকে আমরা 100-তে বৃদ্ধি করতে চাইছি। কিন্তু এই 300 আসনের মধ্যে কি কোথাও বলা আছে যে এখানে নারীরা ইলেকশন করতে পারবে না? তা তো বলা নাই। কেউ যদি যোগ্যতা অনুযায়ী 300 আসনের মধ্যে করতে চায় তাহলে অবশ্যই সে করতে পারবে। অর্থাৎ আমরা যে প্রস্তাবনা করেছি 50-টিকে 100-তে বাড়াতে চাই, আপনি যদি তাহলে এভাবে চিন্তা করেন যে তার মানে পুরুষদের জন্য 300 আসন আর নারীদের জন্য কিন্তু 400 আসন ওপেন থাকছে। এই পুরুষদের জন্য 300 আসন আর কিন্তু নারীদের জন্য পুরো 400 থাকছে, কিন্তু 100 তো থাকছেই। এর বাইরে যেই 300 এক্সিস্টিং আছে সেটিতেও যে কোনো যোগ্যতার ভিত্তিতে যে কোনো নারী আসতেই পারবে, কম্পিট করতেই পারবে, ইলেকশন করতেই পারবে সে। এটি গেল একটা। এখন আসেন, আপনি একটি কথা বোধহয় বলেছেন আপনার প্রশ্নের মধ্যে যে সামাজিকভাবে কিভাবে আমরা নারীদেরকে আরো মূল্যায়ন করতে পারি বা তাদেরকে এম্পাওয়ার করতে পারি। আহ, আমি জানি না আপনি আমার এর আগে যখন 31 দফা ছিল বা বিভিন্ন আপনি খেয়াল করেছেন কিনা, আমরা সরকার গঠনে সক্ষম হলে ইনশাল্লাহ আমরা একটি কার্ড ইন্ট্রোডিউস করতে চাই, যেটির নাম আমরা এখনো ফাইনাল করিনি। আমরা মোটামুটি ভাবে আমরা বলছি ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ড নামে সেটিকে আমরা এখন এই মুহূর্তে নাম দিয়েছি, বাট এটাকে পরে নাম হয়তো এটাও থাকতে পারে অথবা অন্য নামও হতে পারে। এখন এই ফ্যামিলি কার্ড যে আমরা দিব, এই ফ্যামিলি কার্ড পরিবার ওয়াইজ দিব আমরা। এরই মধ্যে কম বেশি যে এটির উপরে যে কাজ করছি এরই মধ্যে আমরা বের করেছি বাংলাদেশে কতগুলো পরিবার আছে, ভাগ করে কম বেশি আমরা বের করেছি। প্রায় 4 কোটির মতন পরিবার আছে বাংলাদেশে কম বেশি। এই পরিবার মধ্যে একদম থানা পর্যায় থেকে এই গ্রাম পর্যায় থেকে শুরু করে শহর পর্যায় পর্যন্ত, ক্যামেরাম্যান আমাকে স্টেজ না দয়া করে, রোজি আপা যেখানে আছেন আপনি ওই যে, হ্যাঁ এইভাবে রাখেন ফোকাসিংটা। এই এই আপনার কার্ডটাকে আমরা পর্যায়ক্রমিকভাবে সারা দেশের সব পরিবার ওয়াইজ আমরা দিব। এখন এই যে পরিবার ওয়াইজ দিব, এই পরিবারের কাকে দিব, কাউকে তো দিতে হবে।
আপনার পরিবারে কিন্তু আপনি পাবেন সেই কার্ডটি, কার্ডটি আপনার নামে হবে। আমার পরিবারে, এটা আমরা জেনারেল রাখবো, এমন না যে আমরা দুস্থ মানুষকে দিব, সচ্ছল মানুষকে দিব না, এটি জেনারেল হবে, ইউনিভার্সাল হবে, এটি আমরা সব পরিবারকে দিব। সেই ক্ষেত্রে আমার স্ত্রীও পাবেন। আমার স্ত্রী, আমার পরিবারের নামে যেই কার্ডটি আসবে ওটা আমার নামে হবে না, আমার স্ত্রীর নামে ওটি হবে। এখানে যেই আমার ভাইয়েরা বসে আছেন, প্রত্যেকটি ফ্যামিলি কার্ড ওনাদের ফ্যামিলির নামে যাবে, কিন্তু একটা ওনাদের নামে হবে না, সব ভাবিদের নামে হবে। আচ্ছা, কার্ডগুলো এখন এইটা করার লক্ষ্য বা উদ্দেশ্য কি? এটা করার লক্ষ্য বা উদ্দেশ্য যে দেখেন, দেখেন, বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে স্বাভাবিকভাবেই, শুধু বাংলাদেশে না, পৃথিবীর অনেক দেশ আছে, এই দেশেও ক্ষেত্র বিশেষে আমরা দেখেছি হয়, এইখানকার লোকাল নিউজগুলো দেখলে বোঝা যায়। আহ, অনেক ক্ষেত্রেই নারীরা অনেক সময় পরিবার বা সামাজিকভাবে কোনো কিছু করা থেকে কিছুটা বঞ্চিত থাকেন, বা কিছুটা তাদেরকে বাধাগ্রস্ত করা হয়। সরকার বা রাষ্ট্রের পক্ষ থেকে তার নামে যখন একটা কার্ড যাবে, স্বাভাবিকভাবে সামাজিকভাবে তার নিজের সংসারে হোক, তার বাবা, তার শ্বশুর, যে সংসারেই হোক, যেভাবেই হোক, কিছুটা হলেও তার কিন্তু সম্মান বৃদ্ধি পাবে, একটা আলাদা মূল্যায়ন হবে যে তার নামে রাষ্ট্র থেকে একটা ফ্যামিলি কার্ড দেওয়া আছে। এখন এই ফ্যামিলি কার্ডের বিপরীতে আমরা সরকার বা রাষ্ট্রের পক্ষ থেকে চেষ্টা করব সেই পরিবারটিকে কিছু সহযোগিতা দেওয়ার জন্য, যত সামান্যই হোক, যতটুকুই হোক, সহযোগিতা দেওয়ার জন্য। আচ্ছা, এখন ধরেন আপনার পরিবারে আপনি চারজন, আমরা ধরবো কিন্তু চারজনের পরিবার, কোনো পরিবার হয়তো সাতজনও থাকতে পারে, কিন্তু সাতজন দেবো না, আমরা চারজন হিসাবে সবকিছু করব। এখন আপনার পরিবারে ধরেন কম বেশি মাসে 5 কেজি চাল লাগে, উদাহরণস্বরূপ বলছি। আমরা যদি ফ্যামিলি কার্ডের এগেনস্টে চাল দিই, আপনাকে 5 কেজির জায়গায়, 5 কেজি তো আর দেবো না আমরা সরকার থেকে বা রাষ্ট্র থেকে, 1 কেজি দিব, সে উদাহরণ হিসাবে বলছি। এখন এই 1 কেজির অর্থটা তো আপনার কাছে বেঁচে গেল, তাহলে 1 কেজির খরচটা তো বেঁচে গেল, আপনার খরচ পড়ছে 4 কেজি, তাহলে এই 1 কেজির অর্থটা আপনার কাছে জমা হলো। এভাবে আরো কিছু জিনিস থাকবে। তো ধরেন খাওয়া দাওয়া বাবদ আমরা যদি ধরে নিই উদাহরণ হিসেবে, যে একটা পরিবারের মাসে ধরেন 5 থেকে 6 হাজার টাকা খাদ্য খরচ হয় শুধু খাদ্যের পিছনে। এই ফ্যামিলি কার্ডের বিপরীতে যদি আমরা সরকার থেকে 1.5-2 হাজার ধরেন আমরা সরকার থেকে দিচ্ছি একটা পরিবারকে সহযোগিতা, এই 2 হাজার টাকা কিন্তু ওই মহিলা বা ওই গৃহিণী, সে কিন্তু সেভ করছে, অর্থাৎ 6 হাজার টাকা যদি তার মাসে খরচ হয়, 2 হাজার টাকা করে সে কম বেশি সেভ করতে পারছে। তার মানে বছর শেষে তার হাতে জমা হচ্ছে 24 হাজার টাকা, ধরে নেই আমরা উদাহরণস্বরূপ। এখন আমরা বিভিন্ন পরিসংখ্যানে দেখা গেছে যে এই 24 হাজার টাকা যদি একজন গৃহিণী বা একজন নারী বা একজন মায়ের কাছে, একজন গৃহিণীর কাছে জমা হয়, তার যদি সঞ্চয় হয়, সে প্রথমে কি করে? প্রথমেই সে টাকাটা খরচ করে তার পরিবারের সন্তানদের শিক্ষা এবং স্বাস্থ্য, এই দুটোর প্রতি প্রথমে সে নজর দেয়। তার মানে এই জিনিসটা যদি আমরা চালাতে সক্ষম হই, আমরা 5-10 বছর পরে কম বেশি শিক্ষিত পরিবার এবং সুস্থ একটি পরিবারকে পাবো। সুস্থ মানে কম অসুখ বিসুখ কম হবে, অর্থাৎ পরিবারের সন্তানেরা কম বেশি সুস্থ থাকবে, পরিবারের সন্তানেরা কম বেশি শিক্ষিত হবে। তারপরে কি করে মহিলারা? তারা তখন দেখে, আচ্ছা ঠিক আছে, এটার পাশাপাশি আর কি করা যায়। আপনি তখন ছোট 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 বিভিন্ন জায়গায় আপনি ইনভেস্ট করবেন। আপনার হাতে ক্যাশ ক্যাপিটাল আছে, তো ইনভেস্ট করবেন আপনি। ইনভেস্টমেন্টটা যখন হবে, স্বাভাবিকভাবে সেটি যেরকম আস্তে আস্তে দেশের অর্থনীতিতে কন্ট্রিবিউট করবে, একই সাথে আপনার সঞ্চয়ের পরিমাণ বাড়তে থাকবে। অর্থাৎ আজকে যে মায়ের হাতটা একদম খালি অথবা অসচ্ছল, আমরা ধরে নিচ্ছি 5 থেকে 10 বছর পরে সেই মা বা সেই গৃহিণী, সেই গৃহকর্ত্রী অর্থনৈতিকভাবে যথেষ্ট সচ্ছল হবে। অর্থাৎ আপনার যেই লক্ষ্যটা, মহিলাদের এম্পাওয়ার্ড করা, তাদেরকে শিক্ষা দীক্ষায় হোক, তাদেরকে অর্থনৈতিকভাবে হোক, তাদেরকে স্বাবলম্বী করা, তাদেরকে গড়ে তোলা, এটি হচ্ছে আমাদের মূল লক্ষ্য। অনেকগুলোর মধ্যে ফ্যামিলি কার্ডের মাধ্যমেও এই কাজটিকে, লক্ষ্যটা অর্জন করা। মোটামুটিভাবে আপনার প্রশ্নের উত্তর এটাই, আমি আমার কাছে মনে হচ্ছে দিতে পারি, আমি তাই দিয়েছি। আপনাকে অনেক ধন্যবাদ। বসুন। ধন্যবাদ। প্রশ্ন করার জন্য আহ্বান জানাচ্ছি AK শামসুল হক, উপদেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় চেয়ারম্যান,
এই ইয়ে, আপনার রাষ্ট্র কাঠামো বিনির্মাণে 31 দফা কর্মসূচি দেওয়ার জন্য আন্তরিকভাবে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আমার প্রশ্ন হলো, এই 31 দফা যথাযথভাবে আপনি দিয়েছেন এবং এটা কার্যকর করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। এবং আমার প্রশ্ন হচ্ছে যে এই 31 দফার মধ্যে আমরা জানি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ, তাদের স্ট্যাটিস্টিক অনুযায়ী পৃথিবীতে তো শতকরা 10 ভাগ প্রতিবন্ধী। এই প্রতিবন্ধীদের অধিকার, সুশাসন এবং পুনর্বাসনের জন্য কোনো কর্মসূচি এই 31 দফার মধ্যে নাই। আর এই প্রতিবন্ধীদের জন্য মানে অধিকার এবং তাদের সুশাসন এবং তাদের পুনর্বাসনের জন্য আপনার কোনো দফা সংযুক্ত করে আপনার কোনো কর্মসূচি গ্রহণ করার, পদক্ষেপ গ্রহণ করার ইচ্ছা আছে কিনা, আমার সেটা, এটাই আমার প্রশ্ন। জি, ধন্যবাদ আপনার এই প্রশ্নটার জন্য, এবং আপনার এই প্রশ্নটা আমাদের সামাজিক প্রেক্ষাপটে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। আহ, যেই প্রশ্নটি আপনি করেছেন, যেই সমস্যাটির কথা আপনি বলেছেন, বাংলাদেশের বহু ঘরে এরকম সমস্যা আছে। এটি সম্পর্কে আমার আগে এতটা ধারণা ছিল না, বা এই মানুষগুলোর বিষয়ে আমার এতটা ধারণা আগে ছিল না যখন আমি দেশে ছিলাম। এই দেশে আসার পরে বিষয়টি আমার নজরে বেশি পড়েছে, বা উপলব্ধিটা বেশি হয়েছে। থাকতেই পারে যে কোনো কারণে একজন মানুষ বিভিন্নভাবে কিছু আহ, প্রতিবন্ধকতার শিকার হতেই পারে, কিন্তু আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখেছি সামাজিকভাবে বা পারিবারিকভাবে এই ধরনের মানুষগুলোকে একটু ঘরবন্দি করে রাখা হয়। আহ, তাদের সমাজে পারিবারিকভাবে সামাজিকভাবে চলাফেরা করাটা খুব ডিফিকাল্ট তাদের জন্য। আমাদের 31 দফা হয়তো পরিষ্কারভাবে এই বিষয়টি নেই, বাট আমাদের আহ, স্বাস্থ্য পরিকল্পনার মধ্যে এই বিষয়টিকে আমরা রেখেছি। এই বিষয়টিকে আমরা রেখেছি। বিভিন্ন রকমের প্রতিবন্ধক মানুষ এই সমাজে আমাদের আছেন, এবং এই মানুষগুলোর আপনার আমার মতন 100% তাদের ন্যায্য অধিকার রয়েছে তাদের সুবিধা পাওয়ার। এই মানুষগুলো চলতে ফিরতে, বাসে উঠতে নামতে, এই দেশে যেরকম দেখি প্রত্যেকটি বাসে, যে বাসগুলো চলে প্রত্যেকটি বাসে এই ধরনের মানুষ যারা আছে, ডিসেবল যারা আছে, তাদের উঠা নামার জন্য আলাদা ব্যবস্থা থাকে। বিভিন্ন প্রতিষ্ঠান আছে এই দেশে, বাংলাদেশেও কিছু কিছু করেছে এখন, বাট এটিকে আমাদের জোর দিতে হবে, এটিকে আমাদের একদম কম্পালসারি করতে হবে। এই ধরনের মানুষ যারা আছে তাদের মধ্যে যারা যে কাজের জন্য যোগ্য, তাদেরকে অবশ্যই সেই কাজে তাদেরকে দিতে হবে চাকরি। আমি আপনি যেরকম কর্মসংস্থান করি, কাজ করি, চাকরি করি, তাদের এই সুযোগ সুবিধাটা তৈরি করতে হবে। আমাদের গ্রেটার স্বাস্থ্য পরিকল্পনার মধ্যে এই বিষয়টি আমাদের রয়েছে, এতটুকু আপনাকে আমি বলতে পারি। এই বিষয়টিকে আমরা যে কোনো সময় থেকে ইনশাল্লাহ আগামী দিনের সুযোগ পেলে এটিকে আমরা আলাদাভাবে এবং খুব সতর্কতার সাথে এটিকে আমরা অ্যাড্রেস করব। আমি কিন্তু গুরুত্ব দিয়েছি অধিকার, সুশাসন এবং পুনর্বাসন, এই বিষয়গুলা। মানে স্বাস্থ্য রক্ষার জন্য আমরা আমাদের হাসপাতালে মিনিমাম সহযোগিতাটা পেয়ে থাকে, কিন্তু তাতে সুস্থ হয় না। কিন্তু চলাচলের অধিকার, তাদেরকে বেঁচে থাকার অধিকার, এরকম আইন হয়েছে 13টা, তাদের 17টা অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। তো এই অধিকার, প্রায় মাস ছয়েক আগে আপনার ঢাকায় যে কি জায়গাটার নাম, আবহাওয়া অফিসটা যেখানে আছে, আগারগাঁও, ওখানে এই ধরনের যারা মানুষ আছে তাদের একটি, ওখানে ওখানে অফিসের মতন আছে, যাদের মাধ্যমে মোটামুটি ভাবে যাদের একটা পুরো বাংলাদেশে এই ধরনের মানুষগুলোর একটা চেইনের মধ্যে যারা আছেন, মাস ছয়েক আগে তাদের সাথে আমার একটি বৈঠক হয়েছিল। তারা তাদের কথাগুলো তুলে ধরেছে, এবং সেখানে আমরা সুযোগ পেলে আমরা কি কি ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করব বা উদ্যোগ গ্রহণ করব, সেই বিষয়গুলো আমি তাদের কাছে বলেছিলাম, তুলে ধরেছিলাম। চেয়ারম্যান, আজকে অটিজম দিবস, এই উপলক্ষে আমি আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। প্রশ্ন করার জন্য আহ্বান জানাচ্ছি সিরাজউদ সিরাজউদ্দিন সাজু। সিরাজউদ্দিন সাজু, আহ্বায়ক ছাত্রদল, সংক্ষিপ্ত প্রশ্ন করবেন শুধু।
গাইবান্ধাকে অনুরোধ করছি সময়ের সংক্ষিপ্ততার কারণে। গাইবান্ধা টুকু ভাই। গাইবান্ধা জেলা নাহিদুজ্জামান নিশাত, সহসভাপতি, গাইবান্ধা আহ, জেলা বিএনপি। সাজু প্রশ্ন করবে না? প্রশ্ন করবেন। সাজু করবে না প্রশ্ন? সাজু নামে, সাজু যে বললো, কে কে করবে একটু বুঝতে পারছি না আমি। নাহিদুজ্জামান নিশাত, ও নাহিদ, আচ্ছা। ধন্যবাদ। সহসভাপতি, জেলা বিএনপি গাইবান্ধা। আসসালামু আলাইকুম। আমি গাইবান্ধা জেলা বিএনপির সহসভাপতি এবং সাগাটা ফুলছড়ি আহ, বাসীর পক্ষ থেকে আমি আমার প্রিয় লিডার জনাব তারেক রহমানকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি। পাশাপাশি আমি ধন্যবাদ জানাই ডাক্তার পাবিল ভাইকে, যে এত সুন্দর একটা টিম নিয়ে আমাদের অবহেলিত এলাকা গাইবান্ধাতে এসে একটা প্রোগ্রাম করার জন্য, এবং সাদিক ভাইকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা প্রোগ্রাম সম্পন্ন করার জন্য। আমি লিডারের কাছে একটি প্রশ্ন করতে চাই। 22 নম্বর ধারায় মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি প্রদানের ব্যাপারে যে কথা বলা হয়েছে, এখানে বিগত দিনে আমরা দেখেছি প্রচুর ভুয়া মুক্তিযোদ্ধা এই জায়গায় আসছেন এবং মুক্তিযুদ্ধের ভাতার নামে তারা প্রচুর ভাতা নিয়ে চলে গেছেন। এই ভাতাগুলো যারা নিয়েছেন তাদের মানে বিরুদ্ধে কোনো আহ, পদক্ষেপ নেওয়া হবে কিনা, বা ভাতা আমাদের দেশের গরিব জনগণের টাকাটা, এই টাকাটা ফেরত নেওয়া হবে কিনা। আর পাশাপাশি আমি 28 নম্বর ধারাতে একটু আমার এলাকা, নদী ভাঙ্গন এলাকা, এখানে বন্যার সময় পানি একদম উছলায় পড়ে, এবং যখন বন্যা থাকে না তখন আপনার একজন গর্ভবতী মা যখন অসুস্থ হয় তাকে বহু পথ মানে পার হয়ে আসতে হয়। এই জায়গাটাতে আমাদের রাস্তা মানে শুধু রাস্তা বা নৌকা দিয়ে হয় না। তো এই জায়গাটাতে একটু আপনার পরবর্তী কোনো ইয়ে আছে কিনা, এটাতে আপনার আমাদের দিকে কোনো এই ব্যাপারে কোনো মতামত আছে কিনা। আপনি ধন্যবাদ। প্রশ্নটা কি আরেকবার বলবেন একটু? নদী ভাঙন কি হয়েছে? লম্বা প্রশ্ন তো, যদি একটু সংক্ষেপে বলেন বুঝতে সুবিধা হয়। আমাদের সাকাটা ফুলছড়িতে লিডার যে চরগুলা আছে, এই চরগুলা একদম নদীর মাঝে। তো যখন পানি হয়, বৃষ্টি হয়, বন্যা হয়, তখন নদী মানে যতটুকু আমরা মানে নৌকাতে পারাপার হই, যখন পানি একদম কমে যায় তখন চরে আমাদের প্রচুর হাঁটতে হয়, যেখানে কোনো গাড়ি ঘোড়া চলে না। আমাদের একজন মায়ের যখন মানে সে প্রেগনেন্ট অবস্থায় থাকে, তাকে যখন চর থেকে গাইবান্ধা জেলায় নিয়ে আসতে হয়, তার খুব মানে পরিস্থিতিটা খুব খারাপ অবস্থা দাঁড়ায়। তো সেক্ষেত্রে আমাদের এই এলাকায় মানে ব্রিজের ব্যাপক দরকার, মানে যে জায়গাটা আমাদের প্রত্যেকটা চরে সংযুক্ত করার জন্য। এই ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণ করছি লিডার। আচ্ছা, এখানে নাহিদ, এই প্রশ্ন, এই আপনার কাছাকাছি প্রশ্ন আমাদেরকে আরেকজন করেছিলেন, খুব সম্ভব কুড়িগ্রাম থেকে। তো রুবেল বোধহয়, রুবেল কি টুটুল বোধহয়। তো আপনার, তখন আমি বলেছিলাম যে অনেকগুলো জায়গায় অনেকগুলো চর হয়েছে অনেকগুলো নদীর মধ্যেখানে, এবং বাংলাদেশের বহু মানুষ নদী ভাঙন বিভিন্ন কারণে চরের মধ্যে বসবাস করছে। অনেকগুলো চর আছে বেশ বড়, এবং সেখানে বেশ সংখ্যক মানুষ বসবাস করছে। এই মানুষগুলোকে, এই মানুষগুলোর স্বাস্থ্য, সেখানকার ছেলে মেয়েদের শিক্ষা, এই বিষয়গুলো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। কতগুলো আছে ছোট ছোট। তো আপনাকে এখন, আপনি যে ব্রিজের ব্যাপারটা বললেন, দেখুন বাস্তবতাটা একটু বুঝতে হবে। সব জায়গায় তো আমরা ব্রিজ করতে পারবো না, সব জায়গায় মানে আপনার অর্থনীতি একটা ব্যাপার আছে তো, যে সরকারের টাকা তো যখন তখন যা ইচ্ছা বা এভাবে আমি খরচ করতে পারি না, তাই না? আমাকে বুঝে সরকারের টাকা খরচ করতে হবে, কোথায় কতটুকু প্রয়োজন আছে সেই হিসাবে করতে হবে। আহ, তো এখন ব্যাপারটি হচ্ছে যে সেই জন্যই ব্রিজ না করে যেখানে প্রয়োজন আমরা হয়তো বা সেখানে করব, সেটি নিশ্চয়ই ডিপার্টমেন্ট আছে, যেই কনসার্ন ডিপার্টমেন্টগুলো আছে তারা দেখে বলবে কোনটা কতটুকু। বাট যেখানে ধরেন 200 লোক থাকে সেখানে যদি আপনি, বা 500 লোক থাকে সেখানে যদি ব্রিজ করেন, তাহলে তো এটা ফিজিবল হবে না জিনিসটা অর্থনৈতিকভাবে। সেই জন্য আমি বলেছি যে ওইখানে আমরা যেই সমস্যার কথা আপনি বললেন, এই সমস্যাগুলো অ্যাড্রেস করার জন্য আমরা স্বাস্থ্য বা শিক্ষা, অন্তত এই মেইন দুটো আমরা লোকালি যদি ব্যবস্থা করতে পারি, সেটাতে তুলনামূলকভাবে খরচ অনেক কম হবে, মানুষগুলো উপকৃত হবে। আহ, এইভাবে আমরা, আমাদের চিন্তা ভাবনাটা আছে ইনিশিয়ালি। ধন্যবাদ।
ধন্যবাদ জি। আসসালামু আলাইকুম। যেটা বলেছেন এটাও বিষয়টি আলোচিত হয়েছে এখানে, আমাদের কোন একজন প্রশ্নকর্তা প্রশ্ন করেছেন, তখন আমি বলেছিলাম বিষয়টি এটি হচ্ছে যে এটার জন্য তো দেশের আইন আছে। রাষ্ট্রের টাকা যদি কেউ তছরুপ করে, কেউ যদি আহ মানে অসৎ পন্থায় রাষ্ট্রের টাকা নিয়ে যায়, তছরুপ করে, সেটা রাষ্ট্রের আইন আছে, আইন অনুযায়ী বিচার হবে। যেটা প্রচলিত আইন আছে, রাষ্ট্রের আইন আছে, সেই অনুযায়ী বিচার হবে ইনশাল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ। শেষ প্রশ্ন আমাদের ডক্টর জিয়া, সহসভাপতি। ডক্টর জিয়া, সহসভাপতি, সুন্দরগঞ্জ থানা বিএনপি। বিসমিল্লাহ রহমান রাহিম। 31 দফা কর্মশালার সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সুন্দরগঞ্জ উপজেলা এবং গাইবান্ধা জেলাবাসীর পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম। রুবেল ভাইয়ের নেতৃত্বে আমন্ত্রিত অতিথিবৃন্দ, সংগ্রামী অভিনন্দন, এবং আমার সহযোদ্ধা বৃন্দ, আসসালামু আলাইকুম। কোশ্চেন আমার করেন আপনি। কোশ্চেন হচ্ছে, স্বাস্থ্য একটি মৌলিক সমস্যা, যে জনগণের মৌলিক অধিকারের মধ্যে স্বাস্থ্য। এই স্বাস্থ্য ব্যবস্থা এবং স্বাস্থ্য শিক্ষার জন্য আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে মেডিকেল কলেজ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আপগ্রেডিং করেছেন। কিন্তু আমাদের একটু স্টেজে দুজন ডক্টর বসেছেন, আমার সঙ্গে একমত পোষণ করবেন যে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা জনগণের দোরগোড়ায় এখন পৌঁছালেও আমরা ঠিকভাবে এখনো দিতে পারিনি। কারণ মানুষের যে স্বাস্থ্য ক্রয় ক্ষমতা আমাদের দেশে, যে গরিব জনগণের পক্ষে সেটাকে পালন করা সম্ভব নয়। হয়তো একটা মোশন বা দুটো মোশন সে চিকিৎসা ব্যয় বহন করতে পারে, কিন্তু পরবর্তী সময় পারে না। আলটিমেটলি এই অসুখগুলি মানুষের পরিবার, সমাজ এবং রাষ্ট্রের বার্ডেন হিসেবে চলে যায়। সেই জন্য আমি মনে করি যে স্বাস্থ্য ব্যবস্থায় একটি আধুনিকীকরণের জন্য স্বাস্থ্য বীমা প্রথা চালু করা বা সংযোজন করা যায় কিনা, এটি আপনার কাছে প্রশ্ন। ধন্যবাদ। আহ ধন্যবাদ। আপনার প্রশ্নটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। যে কোনো পরিবারের জন্য এটা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের আম শিওর ডক্টর পাভেল সাহেব যখন উনি আলোচনা করছিলেন স্বাস্থ্যের বিষয়ে, আমাদের চিন্তা ভাবনা সবকিছু কম বেশি নিশ্চয়ই উনি এক্সপ্লেন করেছেন। তারপরে আপনি এই প্রশ্নটা করলেন। এখানে আমি যেটা বুঝি বা আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে, দেখুন, আহ, এই ঘরে আপনি এখন এখানে খুব সম্ভব আপনারা বোধহয় গাইবান্ধা গাইবান্ধা হিসাবে আপনাদের মনে হয় এখানে আজকে থাকার কথা প্রায়, গাইবান্ধাতে আপনারা থাকার কথা 800 জনের মতন এই ঘরে। এখন 800 জন মানুষ আহ, যতটুকু এই ঘরটাকে গুছিয়ে রাখতে পারবে, এই ঘরে যদি 50 জন মানুষ থাকে তাহলে তো বেটার গুছিয়ে রাখতে পারবে না, ঘরটা বেটার থাকবে তাহলে গুছিয়ে। তো এখন বাস্তবতাটা আমাদেরকে বুঝতে হবে। আহ, বাংলাদেশের কম বেশি মানুষ, আমি যতটুকু দেশে থাকা অবস্থায় গ্রামে গ্রামে ঘুরেছি, কম বেশি সব জায়গায় ঘুরেছি, বলে কাগজ কলমে কেউ বলে 16 কোটি, কেউ বলে 18 কোটি, বাট আমি মনে করি না যে 20 কোটির কম জনসংখ্যা, মিনিমাম 20 কোটি, কোনোভাবেই 20 কোটির কম না। কেউ 18 কোটি বললে আমি মেনে নিতে রাজি না, একদমই রাজি না আমি। আচ্ছা, এখন আপনি এই আমরা এনএইচএস এর আদলে স্বাদ চাই, এই কথাটি আমরা বলেছি। আমরা অবশ্যই সেই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবো, সেই ব্যাপারে আমাদের সবচেয়ে চেষ্টা থাকবে। বাট ইভেন এই দেশে, ইউকের এনএইচএস এর আদলে আমরা বলেছি কথাটা। এখন বাংলাদেশের জনসংখ্যা যদি 20 কোটি হয়ে থাকে, এই দেশের জনসংখ্যা 7 কোটি। আচ্ছা, বিদেশি সহ 7 কোটি, এই দেশে অনেক বিদেশি থাকে, বিদেশি সহ 7 কোটি। তার মানে বাংলাদেশের জনসংখ্যা 3 গুণ বেশি এখান থেকে। কিন্তু এই দেশের এবং ইউকে বা যুক্তরাজ্য তো স্বাভাবিকভাবে আমাদের থেকে ধনী দেশ, কিন্তু এরাই হিমশিম খাচ্ছে। এদের এনএইচএস ব্যবস্থাটাকে কার্যকরী রাখার জন্য এরাই হিমশিম খাচ্ছে, এবং এদের মানুষ কমপ্লেন করছে যে সুবিধা পাচ্ছে না। তো আমাদের জন্য ব্যাপারটা আরো ত্রাহি, আরো কষ্টকর সামাল দেওয়া, হিউজ বাজেটের দরকার। এর বাইরে বিভিন্ন রকম কারণেই ধরেন মানুষের অসচেতনতা আছে, যার জন্য বহু মানুষ অসুস্থ হয়ে যায়। তা আমরা
প্রথমেই যেটি করতে চাচ্ছি, একটি স্বাস্থ্যের পুরা ব্যবস্থাটার জন্য, বেটার করার জন্য আমরা প্রথমেই যেটা করতে চাইছি সেটা হচ্ছে যে মানুষকে সচেতন করা। যেই কাজটি কিন্তু ইউরোপে অলরেডি শুরু করেছে গত 5-7 বছর পরে, 5-7 বছর ধরে। শুধু যুক্তরাজ্য নয়, ইউরোপের বিভিন্ন দেশ যারা ডেমোক্রেটিক দেশ, এরা একটা পলিসি নিয়েছে, অর্থাৎ প্রথমেই মানুষকে সচেতন করে, ভাই মিষ্টি বেশি খেও না, তুমি মিষ্টি বেশি খেলে ডায়াবেটিস হবে। তুমি ঘি, লবণ, স্মোকিং এগুলা বাদ দাও, ফ্যাট জিনিস খাওয়া বাদ দাও, তাহলে হার্ট ডিজিজ কম হবে। তুমি এই জিনিসগুলা খেও না, তাহলে কিডনির সমস্যা হবে না। এই জিনিসগুলো, অর্থাৎ মানুষকে প্রথমে সচেতন করা, যে মানুষকে সুস্থ রাখা। তাহলে কম সংখ্যক মানুষ যদি অসুস্থ হয়, তাহলে যেই কম সংখ্যক মানুষ অসুস্থ হচ্ছে, সে যখন হাসপাতালে যাবে, আপনার যেই নার্স ডাক্তার আছে তারা বেটার চিকিৎসা দিতে পারবে, তাই না? আপনি নিজেও বোধহয় একজন চিকিৎসক নাকি? আমি যতটুকু আপনি নিজেও একজন। জি, আইএস জি। তো আপনি নিজেই চিকিৎসক হিসেবে আপনি নিজেই জানেন, আপনার যদি 100 জন পেশেন্ট লাইন দেয়, তাহলে আপনি কতটুকু সময় দিবেন, কতটুকু আপনি দরজাটা খুলো। কতটুকু আপনি তাদেরকে টেক কেয়ার করতে পারবেন। কিন্তু 100 জনের জায়গায় যদি আপনি 25 জন পেশেন্ট দেখেন, আপনি অনেক বেটার দেখতে পাবেন, তাদেরকে বেটার সার্ভিস দিতে পারবেন, তাই না? যুক্তি তো তাই বলে। তো আমরা সেই জন্য চেষ্টা, আমাদের যেটা চিন্তা আছে আমরা, এবং এখানে যেই চিন্তাটা মেইনলি আমাদের আছে, যে আমরা আহ, পল্লী চিকিৎসক অথবা হেলথ কেয়ার, নাম যেটাই হোক সেটা আমরা পরে ঠিক করব। আমরা দেশের মানুষকে যাতে কম অসুস্থ হয়, দেশের মানুষ গ্রামে 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 আমরা এইরকম একটি মানুষকে আমরা দিব, যে ঘরে ঘরে যাবে, ঘরে ঘরে গিয়ে যে মানুষকে সচেতন করবে, যে ভাই তুমি ভাজা পোড়া বেশি খেও না, তাহলে হার্টের সমস্যা কম হবে। ভাই তুমি চিনি কম খাও, তাহলে হার্টের সমস্যা কম হবে। পানিটাকে এভাবে খাও, তাহলে কিডনি বা লিভারের সমস্যা কম হবে। অর্থাৎ তাকে হাইজিন বলেন বা বিভিন্ন বেসিক বিষয়গুলো বলেন, তাদেরকে তাদেরকে সচেতন করা সে বিষয়, যাতে মানুষ বা পরিবারগুলোর অসুস্থ হওয়ার সদস্য সংখ্যা কমে যায়, কম মানুষ অসুস্থ হয়। তাহলে যেই মানুষগুলো তার পরবর্তী, কারণ আপনি হাসপাতালের বেড কত বাড়াবেন, ডাক্তার কত বাড়াবেন, নার্স কত বাড়াবেন, হ্যাঁ বাড়ানোর প্রয়োজন আছে, কিন্তু শুধু বিল্ডিং করলেই কি আমার সমস্যার সমাধান হচ্ছে? বিল্ডিং করলেই সমস্যার সমাধান হচ্ছে না তো। শুধু মেশিন, মেশিন তো কত জায়গায় কত কি কিনেছে, এখন দেখা যাচ্ছে মেশিন নষ্ট হয়ে পড়ে আছে। এখন সেটা ইচ্ছাকৃতই নষ্ট হোক আর অনিচ্ছাকৃতই নষ্ট হোক, নষ্ট হয়ে পড়ে আছে। তো সেই জন্য আপনি যদি প্রথমেই একটা মানুষকে সচেতন রাখতে পারেন যে কিভাবে সে সুস্থ থাকবে, সেক্ষেত্রে এটা উপকার হবে। ইউরোপে করা হচ্ছে। এটার একটা উদ্দেশ্য হচ্ছে এইটা, মানুষকে সচেতন করা যাতে সে অসুস্থ কম হয়। সেকেন্ড আরেকটি উদ্দেশ্য আছে, সেটি হচ্ছে আপনি এখানে কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন। আমাদের বোন রোজি বা আরেকজন বোন আমাদের প্রশ্ন করেছিলেন নারীদের এম্পাওয়ারমেন্টের ব্যাপারে। আমরা ধরেন এই যে স্বাস্থ্যকর্মী বা পল্লী চিকিৎসক যাই বলি না কেন, যাদেরকে আমরা নিয়োগ করব, এদের মধ্যে যদি ধরেন সাপোজ এক্সাম্পল হিসেবে আমরা 1 লক্ষ স্বাস্থ্যকর্মী আমরা নিয়োগ দিলাম, এই 1 লক্ষের মধ্যে কিন্তু আমরা 70 বা 80 হাজার নিয়োগ করব কিন্তু মহিলা স্বাস্থ্যকর্মী। আমরা এই জন্য মহিলা স্বাস্থ্যকর্মী নিয়োগ করব, কারণ ওই বোনটা সে কিন্তু ঘরে ঢুকতে পারবে, এবং ঘরে ঢুকে সেই ঘরের সেই পরিবারের গৃহিণী বা স্ত্রী যে থাকবে তাকে, কারণ নর্মালি গৃহিণী বা স্ত্রী যে থাকে সেই কিন্তু পরিবারের এই খাবার দাবার হাইজিন কম বেশি এগুলা দেখভাল করে। কাজেই তার শ্বশুর বা তার বাবা, তার মা, তার শাশুড়ি, তার স্বামী, তার সন্তান, কার জন্য কি খাওয়ালে স্বাস্থ্য ভালো থাকবে, কিভাবে কি চললে স্বাস্থ্য ভালো থাকবে, এটা যদি মাটাকে বা ওই গৃহিণীকে যদি আমরা সেই নলেজটা দিতে থাকি, আস্তে 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 আমরা একটি সুস্থ পরিবার গড়ে তুলতে পারবো। এবং একটি 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 করে তখন কোটি কোটি, আমরা 4 কোটি পরিবার থাকলে, আমরা যদি 2 কোটি পরিবারকেও সুস্থ রাখতে পারি, আপনি হিউজ বাজেট একদিকে যেরকম সেভ করছেন, আপনি কর্মসংস্থানের ব্যবস্থা করছেন মহিলাদের, আপনি সচেতনতা বৃদ্ধি করছেন হাইজিন সম্পর্কে, অ্যাট দ্য সেম টাইম আপনি ওইদিকে যেই মানুষগুলো কম অসুস্থ হচ্ছে তাদেরকে আপনি বেটার সার্ভিস দিতে চাচ্ছেন। ব্যাপারটা লং টার্ম ব্যাপার, আমরা জাস্ট 7 দিন 5 বছর 1 বছরের মধ্যে আমরা কিছু করে ফেলতে পারবো না। কিন্তু আমরা যেটাই চিন্তা করি আমাদেরকে সাস্টেনেবল বিষয় চিন্তা করতে হবে, এবং শুধু একটার ব্যাপারে একটা চিন্তা করতে হবে না, কাজ একটা করব কিন্তু এটার পজিটিভ রেজাল্ট কয়েকটা পেতে হবে আমাদেরকে। আমরা অনেক সময় নষ্ট করে ফেলেছি, কিন্তু অনেক সময় নষ্ট হয়ে গেছে বিভিন্নভাবে, যে কোনো কারণে হোক, আমরা সেই বিতর্কে যাচ্ছি না। সামনে যেই সুযোগ আছে, সময় আছে, আমাদেরকে পুরো জিনিসটা এইভাবে চেষ্টা করতে হবে, এইভাবে সাজাতে হবে, এইভাবে গড়ে তুলতে হবে।